আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্র জেলায় বিভিন্ন গ্রামীণ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী G20 শিখর সম্মেলনে অংশ নিয়ে করোনা অতিক্রান্ত পৃথিবীর উন্নয়নে গুরুত্বপূর্ণ 4টি সূচকের কথা তুলে ধরেছেন। ভারতের জৈশ-ই মোহাম্মদের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে ইসলামাবাদকে তীব্র প্রতিক্রিয়া জানাল নতুন দিল্লি। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন 43,493 জন। উত্তর 24 পরগনার বিরাটিতে মৃত বলে ঘোষিত করোনা রোগীর বাড়ি ফিরে আসার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের বিন্ধ্যাচল এলাকার মির্জাপুর এবং সোনভদ্র জেলায় বিভিন্ন গ্রামে পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেছেন। 5,555 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি 24 মাসের মধ্যে গড়ে উঠবে। এই প্রকল্পের মাধ্যমে ওই এলাকার 2,995টি গ্রামে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। 42 লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানবতার ইতিহাসে কোভিড-19 অতিমারীকে ঐতিহাসিক মোড় বলে অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে সমগ্র বিশ্বের কাছে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি আরবে অনুষ্ঠিত পঞ্চদশ G20 শিখর সম্মেলনে অংশ নিয়ে বলেন, গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান ও বাণিজ্যের বিস্তারের পাশাপাশি পৃথ্বীকে রক্ষার ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। তিনি করোনা অতিমারী অতিক্রান্ত পৃথিবীর উন্নয়নে 4টি সূচক নির্ধারণ করেছেন। সেগুলি হল প্রতিভা ও দক্ষতা সৃষ্টি, সমাজের প্রতিটি অংশে প্রযুক্তিকে পৌঁছে দেওয়া, প্রশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং পৃথিবীর পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সহযোগিতামূলক মনোভাব। ভারতের জৈশ-ই মোহাম্মদের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র প্রতিবাদ জানাল নতুন দিল্লি। গতকাল পাকিস্তান দূতাবাসের সার্চ দি অ্যাফেয়ারকে তলব করে জম্মুর নাগরোটার ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। পাক সরকারকে বলা হয়েছে তারা যেন নিজেদের দেশে অবস্থিত জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি ধ্বংস করতে উদ্যোগী হয়। এ ব্যাপারে ইসলামাবাদকে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দেশকে সুরক্ষিত রাখতে যা যা পদক্ষেপ করা প্রয়োজন ভারত তা করতে প্রস্তুত। উল্লেখ্য, গত 19 নভেম্বর জম্মুর নাগরোটায় নিরাপত্তা বাহিনী পাক ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হামলা চালানোর পরিকল্পনা ভেস্তে দেয়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কয়েকজন জঙ্গি মারা যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া সংক্রান্ত বিষয়ে নজরদারি সংস্থা FATF বলেছে, G20ভুক্ত দেশগুলির অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সংস্থার সভাপতি মার্কাস প্লেয়ার বলেছেন, বেশ কিছু দেশের আর্থিক ব্যবস্থায় বেআইনি আর্থিক লেনদেন, সন্ত্রাসে অর্থ যোগানো এবং অর্থ তছরূপের সুযোগ রয়েছে। G20 সংস্থা প্রকাশ্যে FATF প্রবর্তিত নিয়মনীতি মেনে চলার আহ্বান জানালেও ওই গোষ্ঠীভুক্ত কয়েকটি দেশ এখনো পর্যন্ত উপযুক্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। জম্মুর পুঞ্চ জেলার দেগওয়ার, মালতি এবং দাল্লান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনা গত সন্ধ্যায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে। নিরাপত্তা মুখপাত্র কর্নেল দাভিন্দর আনন্দ আকাশবাণীকে জানিয়েছেন, সন্ধ্যে 6:15 নাগাদ পাক সেনারা বিনা প্ররোচনায় ছোট হাতিয়ার নিয়ে হামলা চালায়। ভারী মর্টার বর্ষণ চলে। মোতায়েন ভারতীয় সেনা জওয়ানরা এর উপযুক্ত জবাব দিয়েছে। জীবন ও সম্পত্তিহানির কোনো খবর নেই। পাঞ্জাবের কৃষকরা আগামীকাল থেকে তাদের রেল রোকো কর্মসূচি প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছে, পণ্য ও যাত্রীবাহী উভয় ট্রেনের যাতায়াত অবাধ করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রীয় সরকারকে রাজ্যের সমস্ত ট্রেন চালু করার জন্য ফের অনুরোধ জানিয়েছেন। এক টুইট বার্তায় রেলওয়ে মন্ত্রক জানিয়েছে, তারা রেল অবরোধ প্রত্যাহারের কথা শুনেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন 43,493 জন। এই সময়কালে নতুন করে 45,209 জন সংক্রমিত হয়। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90,95,806। গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন 501 জন। ফলে মোট 1,33,227 জন রোগী করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। মৃত্যুহার গত 5 সপ্তাহ প্রায় অপরিবর্তিতই রয়েছে, 1.5%। আজ সকাল পর্যন্ত 24 ঘণ্টায় 10,66,022টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমিতের হার 4.2% পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দৃঢ় সংকল্পের সঙ্গে অত্যন্ত কার্যকরভাবে কোভিড-19 পরিস্থিতির মোকাবিলা করছে। তামিলনাড়ুতে গতকাল 68,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করেন তিনি। এর মধ্যে রয়েছে চেন্নাইয়ে 118 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের কাজ। শ্রী শাহ করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেন।
করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ ইউরোপে আছড়ে পড়ায় এই মহাদেশের প্রতিটি দেশেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। ফ্রান্সে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 19,29,000 ছাড়িয়েছে, ইটালিতে 7,91,000, জার্মানিতে 3,11,000, পোল্যান্ডে 4,23,000 রোগী চিকিৎসাধীন। এইসব দেশগুলির তুলনায় ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেশি হলেও প্রতি 10 লক্ষের তুলনামূলক বিচারে তা অনেক কম। ভারতে প্রতি 10 লক্ষে 6,566 জন সংক্রমিত হচ্ছেন, যেখানে ফ্রান্সে 32,558, স্পেনে 33,985, গ্রেট ব্রিটেনে 21,953, ইটালিতে 22,846 এবং জার্মানিতে প্রায় 11,000 মানুষ সংক্রমিত হচ্ছেন। বর্তমানে সারা বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা 5,84,88,517, সুস্থ হয়েছেন 4,04,64,774 জন, সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন 13,86,334 জন। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তর 24 পরগনার বিরাটিতে শ্রাদ্ধের আগের দিন মৃত করোনা আক্রান্তের বাড়ি ফিরে আসার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এ ব্যাপারে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর। পাশাপাশি জেলা প্রশাসনের কাছেও এ নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে উঠেছে। বিজেপি ও বামফ্রন্ট রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত চেহারা আসলে এরকমই বলে মন্তব্য করেছে। অন্যদিকে উত্তর দমদম পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, বিদ্যাসাগর সরণির বাসিন্দা 75 বছর বয়সী শিবনাথ বন্দ্যোপাধ্যায় গত 4 নভেম্বর করোনা সংক্রমিত হয়ে খড়দা বলরাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 13 তারিখ তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হয়। প্লাস্টিক মোড়া দেহের শেষকৃত্য পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পরে জানা যায় শিবনাথ বাবুর সঙ্গে অন্য এক করোনা আক্রান্ত মোহিনী মোহন মুখার্জিকে গুলিয়ে ফেলা হয়েছিল। এতদিন মোহিনী বাবুকে জীবিত বলা হয়, অথচ শিবনাথ বাবুর পরিবর্তে তাঁর দেহেরই শেষকৃত্য হয়। গতকাল গোটা ঘটনাটি প্রকাশ পেলে মোহিনী বাবুর পরিবার দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন। ইকবালপুর থানা এলাকায় বস্তাবন্দি তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। তারা হল শেখ সাজিদ ও আঞ্জুম বেগম। গত মধ্যরাতে ডেল্ট মিশন রোড ও ডক্টর সুধীর বোস রোডের সংযোগস্থল থেকে শেখ সাজিদকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আজ সকাল 8:15 নাগাদ আঞ্জুম বেগমকে গ্রেপ্তার করা হয়। আজ এদের আলিপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য, গত 19 নভেম্বর সকালে ইকবালপুর থানা এলাকায় MM আলী রোড থেকে সাবা খাতুন নামে বছর 20 এক তরুণীর বস্তাবন্দি মৃতদেহ পুলিশ উদ্ধার করে। তার গলায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল। ন্যাশনাল ক্যাডেট কর্পস NCC আজ 72তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। যেসব সেনা জওয়ানরা দেশ রক্ষার জন্য শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজ জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রতিরক্ষা সচিব অজয় কুমার, NCCর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল রাজীব চোপড়া কর্পসের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রতিরক্ষা সচিব বলেছেন, NCC ক্যাডেটরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে করোনা অতিমারির বিরুদ্ধে প্রচারাভিযানে অংশগ্রহণ করছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত ও ফিট ইন্ডিয়া কর্মসূচিতেও তারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল এক রকেট হানায় 8 নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 31 জন। সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, একটি ছোট ট্রাকে রাখা 14টি রকেট ছোঁড়া হয়েছিল। কিভাবে ওই ট্রাকটি শহরে ঢুকলো সে ব্যাপারে অনুসন্ধান চলছে। করোনা অতিমারিজনিত লকডাউন পর্ব পেরিয়ে দেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ফের উৎসাহী পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। গত 21 অক্টোবর অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়ার পর থেকে গত এক মাসে প্রায় 12,000 পর্যটক সেখানে গিয়েছেন। উল্লেখ্য, দেশের প্রায় সমস্ত অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানই পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক কাণ্ডে কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামীকে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB গ্রেপ্তার করেছে। গতকাল NCB আধিকারিকরা তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে। টানা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল প্রতিযোগিতায় আজ ফতর্দা স্টেডিয়ামে FC গোয়া বেঙ্গালুরু FCর বিরুদ্ধে খেলবে। গোয়ায় গত সন্ধ্যায় নর্থ ইস্ট ইউনাইটেড FC 1-0 গোলে মুম্বাই সিটি FCকে হারিয়ে দিয়েছে। ATP ফাইনালসের সেমিফাইনালে ডমিনিক থিয়েম 4 ঘণ্টাব্যাপী লড়াইয়ের পর নোভাক জোকোভিচকে পরাস্ত করে ফাইনালে উঠেছেন। 17 বছর অস্ট্রীয় তারকা থিয়েম তৃতীয় সেটের টাই ব্রেকে 0-4 পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসেন। শেষ পর্যন্ত লন্ডনের O2 এরিনাতে আয়োজিত সেমিফাইনালে তিনি 7-5, 6-7 ও 7-6 ফলে বিজয়ী হন। ফাইনালে তিনি ড্যানিয়েল মেদভেদেবের মুখোমুখি হবেন। মেদভেদেব অপর সেমিফাইনালে রাফাল নাদালকে 3-6, 7-6 ও 6-3 ফলে পরাস্ত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্র জেলায় বিভিন্ন গ্রামীণ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী G20 শিখর সম্মেলনে অংশ নিয়ে করোনা অতিক্রান্ত পৃথিবীর উন্নয়নে গুরুত্বপূর্ণ 4টি সূচকের কথা তুলে ধরেছেন। খবর শেষ হলো।